ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আজকে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সবচেয়ে মোস্ট ডিম্যান্ডিং চ্যাপ্টার যেটা বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটি পরমাণু নিউক্লিয়াস, আমরা আর কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস বলতে যেটা বুঝি আমরা, তাই নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তো আশা করি আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই পড়াশোনার মধ্যে রয়েছো। আমাদের টেস্ট পরীক্ষা কিন্তু আর খুব বেশি দেরি নেই, সামনে পূজা ভ্যাকেশান শুরু হয়ে যাবে। তারপরেই আমাদের কিন্তু মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের টেস্ট পরীক্ষা হবে। সুতরাং তার আগেই তোমরা বুঝতে পারছো সিলেবাস আমাদেরকে শেষ করতেই হবে, এবং একটা ধামাকাদার মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রত্যেকে যেন একদম রেডি থাকতে পারি। মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম কোনো প্রশ্ন নিয়ে আমাদের মনে যেন ডাউট না থাকে, তার জন্য এই পরবর্তী 2 মাস কিন্তু আমরা প্রচণ্ড মনোযোগ সহকারে স্টাডি করব। তো সেই লক্ষ্যেই চলো আর দেরি না করে শুরু করব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাটমিক নিউক্লিয়াস বা পরমাণু নিউক্লিয়াস। তো দেখো, আজকের ক্লাসটি শুরু করার পূর্বেই আমরা একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাব, যেখানে পরমাণুর গঠন পড়েছিলাম, স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাস 9-এ। সেখানে আমরা কি দেখেছিলাম দেখো, সেখানে আমরা দেখেছিলাম যে একটা পরমাণুর মূলত 3টে অংশ, মানে 3টে কণিকা, যার মধ্যে তোমার কেন্দ্রক যেটাকে আমরা নিউক্লিয়াস বলতাম, সেখানে রয়েছে নিউট্রন এবং প্রোটন, আর একদম বাইরে রয়েছে ইলেকট্রন। কেন্দ্রকে এটাকে কি বলি আমরা? নিউক্লিয়াস, একটি পরমাণু নিউক্লিয়াস বলতাম। আর তার বাইরে রয়েছে ইলেকট্রন মহল। সেই ইলেকট্রন মহলে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, তাই তো? আর পরমাণুর একদম মাঝখানে থাকে নিউট্রন এবং প্রোটন, ঠিক আছে? এখন দেখো, আমরা চার্জের দিক দিয়ে যদি বলি, তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভলি চার্জড, আর নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ বলি। এই হচ্ছে আমাদের একটা অ্যাটমের যে 3টে মূল উপাদান, কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের আধান বা চার্জ। এখন দেখো, একটা মৌলকে আমরা যদি প্রকাশ করি, মনে করো একটা মৌল এক্স, ঠিক আছে? এখানে মনে করে লিখলাম আমি 92 নিচের দিকে, আর উপরে লিখলাম আমি 238। তো এই যে পরমাণুটিকে একটি সংকেতের দ্বারা আমরা প্রকাশ করলাম, x92 238। এখানে এই 92কে আমরা কি বলেছিলাম মনে আছে? পরমাণু ক্রমাঙ্ক। কি বলেছিলাম? পরমাণু ক্রমাঙ্ক। আর এই 238কে আমরা বলেছিলাম ভর সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক 92, ভর সংখ্যা 238, তাই তো? সংখ্যাগুলো আরেকবার মনে করে দেখো। তাহলে কোনো মৌলের মাথাতে যেটা লেখা হয় সেটা হচ্ছে ভর সংখ্যা, আর পায়ে যেটা লেখা হয় সেটা হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? না, কোনো মৌলের প্রোটন সংখ্যায় হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ কোনো মৌলের মধ্যে যটা প্রোটন থাকবে সেটাই তার পরমাণু ক্রমাঙ্ক। আর ভর সংখ্যাটা কি? ভর সংখ্যাটা হচ্ছে তার মাথাতে যে নাম্বারটা আমরা লিখি, অর্থাৎ কোনো মৌলের প্রোটন এবং নিউট্রনের যে মোট যোগফল, তাকে আমরা বলবো ভর সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ভর সংখ্যা সমান প্রোটন, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, তাই তো? আবার নাম্বার অফ প্রোটন, যেটা প্রোটন সংখ্যা, তাকে আমরা কি লিখি? পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন রয়েছে, নিউট্রন দিলাম। তাহলে আমরা কি শিখলাম? না, ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। এতদূর অবধি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা একটা পরমাণু 3টে কণিকা পেলাম, একটা ইলেকট্রন যার চার্জ নেগেটিভ, একটা প্রোটন যার চার্জ পজিটিভ, এবং একটি নিউট্রন থাকে যার চার্জ নিস্তড়িত বা যেটা তড়িৎ নিরপেক্ষ। এখন প্রোটন নিউট্রন দুটো পরমাণুর কেন্দ্রকের মধ্যে থাকে, যেটাকে আমরা, যে কণিকা দুটোকে আমরা নিউক্লিয়ন বলি, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের উপাদান কণিকা, আর তাদের বাইরে থাকে ইলেকট্রন, তাই তো? এখন
এখান থেকে দেখো আমরা ভালো করে একটু দেখে নাও। এখান থেকে যদি আমরা নিউট্রন সংখ্যা নির্ণয়, প্রোটন সংখ্যা নির্ণয় এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়, অর্থাৎ কোনো একটি সংকেতের মাধ্যমে, যে সংকেতটা আমরা লিখেছিলাম আরও একবার আমি এখানে লিখছি, X92 to 238, এক্স এই যে মৌলটি, এই মৌলটির ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, আর নিউট্রন সংখ্যাই বা কত, এটা কিন্তু তোমরা প্রত্যেকে ক্লাস 9-এই শিখে এসছো, তাই না? তাও আরও একবার দেখে নাও। এখানে দেখো পায়ে যেটা থাকবে মৌলের, সেটা হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক, আর পরমাণু ক্রমাঙ্ক মানে আমরা জানি প্রোটন সংখ্যা। তা প্রোটন সংখ্যা তাহলে কত? প্রোটন সংখ্যা আগে লিখলাম 92। আবার আমরা জানি যে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে প্রোটন যদি 92 হয়, ইলেকট্রনও 92। আর নিউট্রনটা কি না, মাথাতে যেটা রয়েছে ভর সংখ্যা, এই ভর সংখ্যার মধ্যে রয়েছে দেখো n+p। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে না, ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যাটা বাদ দেবো। প্রোটন সংখ্যা কত? 92। বাদ দাও 6, 9 আছে কয় 13, 4 হাতে থাকে 1, 146। তাহলে আমরা এক্স এই যে মৌলটা লিখেছিলাম, সেই এক্স মৌলের আমরা কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারলাম। এবং বিশেষভাবে মনে রেখো, এই মৌলটার ক্ষেত্রে যার ভর সংখ্যা 238, পরমাণু ক্রমাঙ্ক 92, তার কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে 146। ক্লিয়ার? এগুলো একটু মনে রেখো। আমি পরে যখন আলোচনা করব আমাদের মূল টপিক, এখনও কিন্তু আমরা প্রবেশ করিনি, যখন আমরা মূল টপিকে প্রবেশ করব তখন এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো দেরি না করে প্রবেশ করা যাক পরমাণু নিউক্লিয়াস তথা অ্যাটমিক নিউক্লিয়াসের মূল জায়গায়, অর্থাৎ তোমাদের যে পরমাণু নিউক্লিয়াস রয়েছে তাতে প্রথমে আমরা দেখতে পাবো তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা রয়েছে। এই শুরু হচ্ছে, এখন থেকে শুরু হচ্ছে তোমাদের পরমাণু নিউক্লিয়াসের পড়া। তেজস্ক্রিয়তা বা এটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি। এখন তেজস্ক্রিয়তা কাকে বলে না, সংজ্ঞা যদি আমরা দিতে যাই, তেজস্ক্রিয়তা কাকে বলে না, কিছু কিছু ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অদৃশ্য কিছু রশ্মি প্রতিনিয়ত বার হতে থাকে এবং রশ্মিগুলো বেরিয়ে যাওয়ার ফলে সেই ভারী মৌলের নিউক্লিয়াসটির বিঘটন ঘটে, ভেঙে যায়, ভারী মৌলের নিউক্লিয়াসটা ভেঙে যায় এবং সেই মৌলের নিউক্লিয়াসটা কী হয়, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটি মৌলে পরিণত হয়। এই ঘটনাটাকে আমরা বলবো স্বাভাবিক তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। যে মৌলগুলোর এই রকম গুণ দেখা যায়, ধর্ম দেখা যায়, তাদেরকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, বা সেই সমস্ত মৌলগুলোকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আর ওই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে যে সমস্ত অদৃশ্য রশ্মিগুলি, একটি আলফা, একটি বিটা এবং একটি গামা, এই অদৃশ্য রশ্মিগুলি নির্গত হয়, সেই রশ্মিগুলোকে বলা হয়, মানে এই তিনটেকে একসঙ্গে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এই হচ্ছে আমাদের তিনটে সংজ্ঞা। আশা করি বোঝাতে পারলাম। তো আরও একবার দেখে নাও, তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয় মৌল কাকে বলে, আর তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে। এই একটা, এই একটা আর এই একটা, এই তিনটে সংজ্ঞা আগে শুনে নাও। প্রথমত তেজস্ক্রিয়তা কাকে বলে না, যখন ভারী মৌলের কোনো নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে তার নিউক্লিয়াস থেকে অদৃশ্য কিছু রশ্মি আলফা, বিটা এবং গামা এগুলো নির্গমন ঘটে এবং তার ফলে পরমাণু নিউক্লিয়াসটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয়, পদার্থের নিউক্লিয়াসে পরিণত হয়, তাকেই আমরা বলবো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, সাধারণত তেজস্ক্রিয়তা ভারী মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে ঘটে, তাই তো। আমি তেজস্ক্রিয়তার কারণ নিয়ে পরে আসছি, যেটা পরীক্ষার একটি বিষয় বটে, সেটা পরে আমি বলছি। আপাতত তেজস্ক্রিয়তা কাকে বলে সেটা আমরা জানলাম। এখন এই তেজস্ক্রিয়তা ধর্ম
যে সমস্ত মৌলের দেখা যায় তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। যেমন কিছু কিছু তেজস্ক্রিয় মৌল কোনগুলো, যেমন ইউরেনিয়াম, যেমন থোরিয়াম, যেমন রেডিয়াম, যেমন অ্যাক্টিনিয়াম, যেমন PA, প্রোল্যাক্টিলিয়াম, তারপরে তোমার আছে এখানে রেডন, ঠিক আছে, এরকম করে পোলোনিয়াম, এরকম করে প্রচুর তোমার আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় মৌলের উদাহরণ পাবো। বেশ কয়েকটা নাম তোমরা পরীক্ষার জন্য মনে রাখবে, রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, রেডন, ঠিক আছে, এগুলো মনে রাখবে। সাধারণত এই তেজস্ক্রিয় মৌলগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের এই যে গ্রুপ দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কোনগুলো না, যেগুলো যে সমস্ত ভারী মৌলের নিউক্লিয়াসগুলো স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিক কোনো প্রভাবক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে নিজেরা ওই আলফা, বিটা, গামা এই সমস্ত রশ্মির নির্গমন ঘটায় এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট মৌলে পরিণত হয়, তাদেরকে আমরা বলবো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। যেমন ইউরেনিয়াম, যেমন থোরিয়াম, যেমন পোলোনিয়াম, এগুলো হচ্ছে সব প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। আর কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কারা না, বেশ কিছু কিছু মৌল তাদেরকে যখন তোমার তীব্র গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয়, অর্থাৎ বাহ্যিক প্রভাবক দ্বারা তাদেরকে প্রভাবিত করে কি হয়, কৃত্রিম উপায়ে তাদেরকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করা হয়, তখন সেইগুলো হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। যেমন একটা নাম বলে দিই আমি এখানে, এগুলো কি বললাম, প্রাকৃতিকের নাম কি বললাম, ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম। কৃত্রিমের নাম একটা বলে দিই আমি, ফসফরাস 1530। এটা হচ্ছে একটা ফসফরাসেরই আইসোটোপ, এবং যেটা তোমার এটা হচ্ছে একটা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এটাকে তোমার ওই তীব্রগতি সম্পন্ন যেটা আছে আমাদের নিউট্রন, সেই তীব্রগতি বা ধীর গতি সম্পন্ন বিশেষ করে তা দ্বারা আঘাত করে কি করা হয় না, ওই স্বাভাবিক মৌলের নিউক্লিয়াসগুলোকে অস্থির করে দেওয়া হয়, তখনই তারা কৃত্রিম তেজস্ক্রিয় মানে তেজস্ক্রিয় মৌলরূপে কাজ করে। ঠিক আছে, তো কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের উদাহরণ আমরা দেব ফসফরাস 1530। ক্লিয়ার? তাহলে তেজস্ক্রিয়তা কী পেলাম দুই প্রকারের, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। ওকে, নেক্সট হচ্ছে এবারে আমরা এখানে দেখে নেব যে তেজস্ক্রিয়তার কারণ কি। এই যে আমরা বলছি যে ভারী মৌলের নিউক্লিয়াসগুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হচ্ছে, কেন, কারণ কি? তাহলে আমরা এর পরের পয়েন্টে আলোচনা করব তেজস্ক্রিয়তার কারণ। ঠিক আছে, কি কি কারণ থাকতে পারে তেজস্ক্রিয়তার? দেখো, নাম্বার 1, 1 নম্বর কারণ হচ্ছে আমরা জানি যে ভারী মৌলের নিউক্লিয়াস তেজস্ক্রিয় হয়, তাই তো? যারা সাধারণত দেখা গিয়েছে যাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 82 গ্রেটার দ্যান 82 এবং যাদের পারমাণবিক গুরুত্বটা 206-এর চেয়ে বেশি, তারাই সাধারণত তেজস্ক্রিয় মৌলরূপে বা তেজস্ক্রিয়তা ধর্ম তাদের দেখা যায়। কি বললাম? পরমাণু ক্রমাঙ্ক ইজ গ্রেটার দ্যান 82, আর পারমাণবিক গুরুত্ব ইজ গ্রেটার দ্যান 206। এই রকম যাদের হয়, যাদের পরমাণু ক্রমাঙ্ক 82-র চেয়ে বেশি হয়, মনে রেখো এই 82 কিন্তু কার পরমাণু ক্রমাঙ্ক? লেড, সীসা বা লেডের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 82। সুতরাং সীসার চেয়ে আমরা বলতে পারি সীসার চেয়ে পরমাণু ক্রমাঙ্ক অধিক যাদের, তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, অথবা যাদের পারমাণবিক গুরুত্ব 206-এর অধিক, তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এছাড়াও আর একটা কারণ যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াসে আমরা জানি নিউট্রন এবং প্রোটন থাকে, তাই তো? পরমাণুর নিউক্লিয়াসে কে থাকে? নিউট্রন প্লাস প্রোটন। তাহলে নিউক্লিয়াস সমান নিউট্রন প্লাস প্রোটন। এই নিউট্রন প্লাস প্রোটনের যে রেশিও, অর্থাৎ n/p ইজ গ্রেটার দ্যান 1.5 হলে
তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, তেজস্ক্রিয়তা দেখা যায়। সেটা আবার কেমন? নিউট্রন বাই প্রোটনের অনুপাত, দুটো তেজস্ক্রিয় মৌল নিয়ে দেখো প্রমাণটা। মনে করো একটা তেজস্ক্রিয় মৌল মনে করো, এখানে দেখো, এগুলো একটু মুছে নিই। একটা তেজস্ক্রিয় মৌল আমরা জানি ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো সব তেজস্ক্রিয় মৌল। তো ইউরেনিয়ামের উদাহরণ দিয়ে যদি আমরা বলি, ইউরেনিয়াম 92-238, অথবা মনে করো থোরিয়াম 90-234। এদের দেখো, এর প্রোটন কত? প্রোটন আমরা জানি এখানে যে সংখ্যাটা থাকে নিচের দিকে, কোনো মৌলের নিচের দিকে, সংকেতের নিচের দিকে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, মানে পরমাণু ক্রমাঙ্ক 92। নিউট্রন সংখ্যা কোনটা? নিউট্রন সংখ্যা হচ্ছে মাথা থেকে পা বিয়োগ দিলে আমরা নিউট্রন পাই, অর্থাৎ ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে নিউট্রন সংখ্যা পাই। 238, 92 বাদ দাও, কত? 6, 9 আছে কয় 13, 4 হাতে থাকে 1, 146। এটার বেলায় দেখো প্রোটন কত? 90, নিউট্রন কত? 234 - 90 মানে কত? 4, 9 আছে কয়ে 4 হাতে থাকে 1, 144, তাই তো? তাহলে এর ক্ষেত্রে নিউট্রন বাই প্রোটন কত দেখো? n/p, n/p এর মান 146/92। ভাগ করো তো, 146/92কে ভাগ করো, একটু কষ্ট করে ভাগ করো। দেখো 92, 146, 92কে 92, 4 নামে 9 আছে কয়ে 14, 5-এ দশমিক দাও 0, ঠিক আছে? 5 2 0 থেকে 1, 5 9 45 46, 0, 6 আছে কয়ে 14, 8-এ হাতে থাকে 1, 80 হলো 0, ব্যাস। 9 কত হবে দেখো? 9 9 81, বেশি হয়ে যাবে। আর 7 7 2 14, 7 9 63, 8 8 2 16, 6 হাত থেকে 1, 8 9 72 থেকে 73। যাই হোক, যেটাই হোক না কেন দেখো 1.58, তার মানে কি n/p গ্রেটার দ্যান 1.5। এই যে 58 আছে, তাহলে এটা 1.5-এর চেয়ে কী হলো? গ্রেটার দ্যান, মানে বেশি হলো। তাহলে এখানে ইউরেনিয়ামের দেখো নিউট্রন প্রোটনের অনুপাতটা 1.5-এর চেয়ে বেশি হলো বলে ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করবে। ঠিক তেমনি তোমরা এটা বাড়িতে করে দেখবে, 144কে 90 দিয়ে ভাগ করবে, এখানেও দেখবে n/p কত হবে? = 1.6 হবে, অর্থাৎ যেটা কিনা 1.6 কী হবে? 1.6 গ্রেটার দ্যান 1.5, অর্থাৎ নিউট্রন প্রোটন, এক্ষেত্রেও নিউট্রন বাই প্রোটনের অনুপাত থোরিয়ামের ক্ষেত্রেও 1.5-এর চেয়ে বেশি। সুতরাং ইউরেনিয়াম, থোরিয়াম এরা তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। তাহলে তেজস্ক্রিয়তার কারণ আমরা কি কি পেলাম? না, নাম্বার 1, যাদের পরমাণু ক্রমাঙ্ক 82-এর চেয়ে বেশি হবে, যাদের পারমাণবিক গুরুত্ব 206-এর চেয়ে বেশি হবে, এবং যাদের নিউট্রন এবং প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5 গ্রেটার দ্যান 1.5 হলে তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করবে। এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার কারণ। আশা করি বোঝাতে পারলাম, তাই তো? এবারে আর একটা কারণ আমি বলবো, যেটা হচ্ছে আসল কারণ, যে আমরা ক্লাস 9-এ কী শিখেছিলাম একবার মনে করে দেখো তো, খুব সুন্দরভাবে জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। ক্লাস 9-এ আমরা জানতাম যে একটা পরমাণুর কেন্দ্রকে নিউট্রন এবং প্রোটন একত্রে অবস্থান করে, এবং কেন করে? তারা করতে চায় না, কিন্তু করতে বাধ্য হয়। এটা নিউক্লিয়াস, এটা নিউট্রন, এটা প্রোটন। তোমরা জানো নিউট্রন হচ্ছে নিস্তড়িত, 0 দিলাম, প্রোটন হচ্ছে পজিটিভ, তাই তো? এখন ধরো এখানে অসংখ্য পজিটিভ আছে, প্রোটন 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 প্রোটন, আর এগুলো সব নিস্তড়িত 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 নিস্তড়িত। তার মানে নিস্তড়িত প্লাস পজিটিভ মানে কি হলো? পজিটিভ। এই কারণেই পরমাণুর নিউক্লিয়াসটা পজিটিভ তড়িৎগ্রস্ত এবং পরমাণুর বাইরের ইলেকট্রন মহলটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। এখন মজাটা দেখো, পরমাণুর কেন্দ্রকে যে প্রোটনগুলো পাশাপাশি থাকে তারা প্রত্যেকে যদি পজিটিভ হয়, তাহলে একটা পজিটিভ আর একটা পজিটিভকে কী করা উচিত? বিকর্ষণ করা উচিত, তাই না? পজিটিভ পজিটিভকে কি করে? সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে আমরা লিখলাম সমমেরু পরস্পরকে
কি করে? বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে একটা পজিটিভ আর একটা পজিটিভকে বিকর্ষণ করা উচিত, একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করা উচিত, কিন্তু তারা করে না। তারা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ঠিক মাঝখানে নিউক্লিয়াসের প্রোটনগুলো অবস্থান করে নিউট্রনের সঙ্গে। কেন করে? যে বাহ্যিক বলের দ্বারা করে, সেই বলটাকে আমরা বলেছিলাম ক্লাস 9-এ নিউক্লিয় বল। মনে করে দেখো, এই বাইরের থেকে যে ফোর্সটা পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটনকে দলবদ্ধভাবে কেন্দ্রকের মধ্যে ঠেলে ধরে রাখে, তাকে আমরা বলতাম নিউক্লিয় বল। ঠিক আছে? আর একটা পজিটিভ প্রোটন আর একটা পজিটিভ প্রোটনকে বিকর্ষণ করার চেষ্টা করে, এটা কুলম্বীয় বল। তো যখন কোনো মৌলের নিউক্লিয়াসটা উচ্চতর পারমাণবিক গুরুত্বের হয়, অর্থাৎ ভারী মৌলের নিউক্লিয়াস বলতে আমরা যেটা বুঝি সেটা হয়, তখন যদি নিউট্রন প্রোটনের পার্থক্য কোনো কারণে বেড়ে যায়, না, নিউট্রন প্রোটনের পার্থক্যটা যদি বেড়ে যায়, তখন কি হয় না, এই যে নিউক্লিয় বল যেটা প্রোটনগুলোকে দলবদ্ধভাবে কেন্দ্রকের মধ্যে ধরে রাখছিল, সেইটার চেয়ে কুলম্বীয় বল মানে বিকর্ষণ বলগুলো বেশি হয়ে যায়। ফলে অ্যাট দ্যাট টাইম পরমাণু নিউক্লিয়াস অস্থির হয়ে পড়ে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার চেষ্টা করে, এবং দ্যাটস ওয়াই রেডিও অ্যাক্টিভিটি ইজ শোন। ঠিক আছে? এই কারণেই তেজস্ক্রিয়তা কিন্তু প্রদর্শিত হয়। তাহলে আমরা কি বললাম? যে একটা ভারী মৌলের নিউক্লিয়াসে যে পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটনগুলো রয়েছে, তারা পরস্পরকে বিকর্ষণ করার চেষ্টা করে, আবার নিউক্লিয় বল তাদেরকে দলবদ্ধভাবে রাখার চেষ্টা করে। এখন যদি নিউক্লিয় বলের চেয়ে ওই বিকর্ষণ বলটা বেশি হয়ে যায়, তখন কিন্তু পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার সময় তাদের ভেতরের যে শক্তি, সেগুলোই বিভিন্ন অদৃশ্য কণা বা কখনো কখনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে, বিশেষ করে আমরা জানি আলফা বিটা এই দুটো হচ্ছে কণা, আর অদৃশ্য যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা হচ্ছে গামা। সেই আলফা বিটা গামা রূপে তারা বেরিয়ে যায়, এবং পরমাণুর দেহ থেকে, নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা বেরিয়ে গেলে সে তখন ধীরে 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 একটা স্টেবল পজিশনে আসতে পারে। এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার মোদ্দা কথা, মূল কথা। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে তেজস্ক্রিয়তার কারণ যদি পরীক্ষায় আসে লেখো, তখন আমরা বলবো যে যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি অথবা পরমাণু ক্রমাঙ্ক 82-র চেয়ে বেশি, তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করতে পারে। যাদের ক্ষেত্রে নিউট্রন প্রোটনের অনুপাত 1.5-এর চেয়ে বেশি, তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করতে পারে। এবং কিছু ভারী মৌলের নিউক্লিয়াস যাদের তোমার কুলম্বীয় বলটা নিউক্লিয় বলের চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ নিউট্রন বাই প্রোটনের অনুপাতটা 1.5-এর চেয়ে বেশি হয়ে যায়, তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করতে পারে। আশা করি বোঝা গেল। ঠিক আছে? তেজস্ক্রিয়তার কারণ পরীক্ষা এলে আমরা সবাই লিখতে কিন্তু পারবো, তাই তো? তো চলো একটু মন দিয়ে শুধু ক্লাসটা বোঝার চেষ্টা করো, বাকি একবার বইয়ে তুমি চোখ বুলিয়ে নিও, তাহলে তোমার পড়া রেডি। ওকে? নেক্সট এবারে আমরা জানবো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, দেখো কি কি বৈশিষ্ট্য এখানে লিখলাম আমি। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, এখানে 1 2 3 4 গোটা 4 পয়েন্ট তুমি তোমার মতো করে মুখস্থ করে নিও। ঠিক আছে? তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আমরা অনেকগুলোই জানি, তার মধ্যে প্রথমেই যেটা বলবো আমি, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এটা একটা পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে, আগে লিখে দিই। তেজস্ক্রিয়তা একটা, কি বললাম, নিউক্লিয় ঘটনা। এটা কিন্তু পরীক্ষায় কি বলে না, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। তখন আমরা কি বলবো না, এই যে ভারী মৌলের নিউক্লিয়াস তেজস্ক্রিয় রশ্মিগুলো বিকিরণ করার ফলে একটা সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয়, এবং এই ঘটনাটা একটা নিউক্লিয় ঘটনা, কারণ এর সঙ্গে পরমাণুর বাইরের যে ইলেকট্রন মহল তার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? পরমাণুর বাইরের ইলেকট্রন মহলের কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণই নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ব্যাপার। এবং আমরা পরবর্তীকালে যখন আলফা বিটা গামা নিয়ে আলোচনা করব, তখন দেখব যে আলফা বিটা গামা প্রত্যেকে কিন্তু পরমাণুর কেন্দ্রক থেকেই নির্গত হয়।
ঠিক আছে, মানে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস ভেঙে নির্গত হয়। ইভেন তোমরা আশ্চর্য হয়ে যাবে শুনলে যে বিটা কণাকে আমরা ইলেকট্রনের স্রোত বলি, বিটা কণার চার্জ যেটা ইলেকট্রনের মতো মাইনাস, সেই ইলেকট্রনটাও কিন্তু পরমাণুর কেন্দ্রক থেকে নিউক্লিয়াস থেকেই নির্গত হয়। আসছি সে আলোচনায় একটু পরেই। তার আগে আমরা কি বলছি না, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য পড়ছি আমরা, তাই তো? তাহলে নাম্বার 1 কি বললাম না, এটি একটি নিউক্লিয় ঘটনা, এটি কোনো পারমাণবিক ঘটনা নয়, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘটনা, এর সঙ্গে বাইরের ইলেকট্রন মহলের কোনো সম্পর্ক নেই। আর কি বলবো আমরা না, এটা অন্যান্য রাসায়নিক পরিবর্তনগুলো যেমন তাপ, চাপ, তোমার যে কোনো চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়, কিন্তু এই তেজস্ক্রিয়তা বাহ্যিক কোনো প্রভাবক দ্বারা, এরকম কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ চাপ, তাপ, যে কোনো তোমার উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এগুলোর দ্বারা কিন্তু প্রভাবিত হয় না তেজস্ক্রিয়তা, ঠিক আছে, মনে থাকবে। তাই আমরা কি বলবো না, তেজস্ক্রিয়তা হচ্ছে একটি নিউক্লিয় ঘটনা, এটি কোনো পারমাণবিক ঘটনা নয়। ওকে, নেক্সট হচ্ছে এখানে আমরা পরবর্তীকালে বলবো যে এই যে তেজস্ক্রিয় পরিবর্তন ঘটছে, এটা এক ধরনের তেজস্ক্রিয় বিঘটন বিক্রিয়া। তার মানে কি না, এই যে তেজস্ক্রিয়তা ঘটছে, এর ফলে আলফা বিটা গামা রশ্মিগুলো পরমাণুর কেন্দ্রক থেকে বেরিয়ে যায় এবং তার ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌল তৈরি হয়। তাই এটা কি হয়, প্রতিনিয়ত নিউক্লিয়াসটা ভেঙে যায়। ওই জন্য এটাকে আমরা বলবো, তেজস্ক্রিয়তাকে বলবো আমরা বিঘটন বিক্রিয়া, ঠিক আছে। এবং এই বিক্রিয়ার শেষে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌল তৈরি হয়। নেক্সট আর কি বৈশিষ্ট্য পাবো তেজস্ক্রিয়তার আমরা না, তেজস্ক্রিয় পরিবর্তনের ফলে আলফা বিটা গামা রশ্মি নির্গমন হয়, ঠিক আছে। আর কি পাবো না, যে কোনো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বলতে আমরা এখনও যেগুলো বলা যায় সেটা হচ্ছে তোমার, যেমন ধরো যাদের একটু আগে আমরা বলেছি যে যাদের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি, সেই সমস্ত মৌলগুলোই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা মোটামুটি দিয়ে দেবো। তাহলে কি, নাম্বার 1 তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এটি কোনো পারমাণবিক ঘটনা নয়। নাম্বার 2 তেজস্ক্রিয়তার ফলে আলফা বিটা গামা রশ্মি নির্গমন ঘটে। নাম্বার 3 এটি একটি বিঘটন বিক্রিয়া, অর্থাৎ ভাঙনমূলক বিক্রিয়া, যার জন্য বিক্রিয়ার শেষে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌল তৈরি হয়। নাম্বার 4 যাদের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি, তারাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। নাম্বার 5 যাদের নিউট্রন প্রোটনের অনুপাত 1.5-এর চেয়ে বেশি, তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এই সমস্ত তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো আমরা পরপর করে অন্ততপক্ষে গোটা 4 বৈশিষ্ট্য তোমরা পরীক্ষার জন্য মনে রেখো। আশা করি পারবো লিখতে, তাই তো? নেক্সট চলো, এবারে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে এলাম আমরা, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক খুব সংক্ষেপে তোমাদের তেজস্ক্রিয়তার এককগুলো নিয়ে আমি বুঝিয়ে দেব। কোনো দিনও তুমি আর ভুলতে পারবে না, তুমি চেষ্টা করলেও ভুলতে পারবে না, ঠিক আছে। মনে রেখো, তেজস্ক্রিয়তার 3টে একক রয়েছে, বেকারেল, কুরি, রাদারফোর্ড। বেকারেল, কুরি, রাদারফোর্ড, ঠিক আছে। তেজস্ক্রিয়তার যেটা এসআই একক সেটা হচ্ছে বেকারেল, এটাই মেন ধরে রাখবা। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার মূল একক, যেটা এসআই পদ্ধতির একক। এছাড়াও রয়েছে কুরি এবং রাদারফোর্ড। বেকারেল কাকে বলে, কুরি কাকে বলে, রাদারফোর্ড কাকে বলে, এসব মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু বোর্ডের দিকে একবার তাকাও, এক ঝলক তাকিয়ে দেখো, মুখস্থ করার দরকার নেই। দেখো কি বললাম আমি, এসআই ইউনিটটা কি বললাম, এসআই একক বেকারেল, যেটাকে আমরা বিকিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এবার দেখো 1 বেকারেল, মনে রেখো 1 বেকারেল ইজ ইকুয়াল টু একটি নিউক্লিয়াস, মনে রাখার জন্য লিখবে একটি নিউক্লিয়াস পার সেকেন্ড। 1 কুরি is equal to 3.7 into 10 to the power 10t নিউক্লিয়াস
পার সেকেন্ড, আর 1 রাদারফোর্ড সমান 10⁻60 নিউক্লিয়াস পার সেকেন্ড। ব্যাস, আর বইটই পড়ার দরকার নাই তোমার। কাকে বলে বেকারেল? কাকে বলে? কোনো তেজস্ক্রিয় মৌল 1 সেকেন্ডে যদি একটি নিউক্লিয়াসের বিঘটন ঘটায় তাহলে আমরা তাকে বলবো 1 বেকারেল। একটি তেজস্ক্রিয় মৌল 1 সেকেন্ডে যদি একটি নিউক্লিয়াসের বিঘটন ঘটে, একটি নিউক্লিয়াস ভেঙে যায়, তাহলে তাকে আমরা বলবো 1 বেকারেল। নেক্সট 20 কাকে বলবো? কোনো তেজস্ক্রিয় মৌল 1 সেকেন্ডে যদি 3.7 × 10⁻10টি নিউক্লিয়াসের বিঘটন ঘটায়, তাহলে তাকে আমরা বলবো 120। আরেকবার বলি, 1 সেকেন্ডে যদি 3.7 × 10⁻10টি নিউক্লিয়াসের বিঘটন ঘটে, তাহলে তাকে আমরা বলবো 120। ঠিক তেমনি রাদারফোর্ড কাকে বলবো? বলো, তোমরাই বলো, রাদারফোর্ড কাকে বলবো? 1 সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় মৌল নিউক্লিয়াসের যদি 10⁻60 নিউক্লিয়াসের বিঘটন ঘটে, তাহলে তাকে আমরা বলবো 1 রাদারফোর্ড। তাহলে এইটুকু তথ্য তোমাদের মাথায় থাকলেই তেজস্ক্রিয়তার যে একক, অর্থাৎ সক্রিয়তার যে একক, সেগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে? সক্রিয়তা মানে তেজস্ক্রিয় মৌলের বিঘটনকে বোঝায়, আর সক্রিয়তার বা তেজস্ক্রিয়তার এসে একক হচ্ছে বেকারেল বা বিকিউ। ঠিক আছে? এটা আমরা পারবো। তাহলে 1 বেকারেল যদি একটি নিউক্লিয়াসের বিঘটন পার সেকেন্ড হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো 120 সমান এত বেকারেল, আর 1 রাদারফোর্ড সমান এত বেকারেল। ব্যাস। ঠিক আছে? কাকে বলে আমরা 1 বেকারেল, 120, 1 রাদারফোর্ড কাকে বলে এখান থেকে সংজ্ঞাটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো চলো এবারে আমরা জেনে নেব আমাদের পরমাণু নিউক্লিয়াস থেকে যখন আলফা, বিটা বা গামা, যে 3 ধরনের দুটো কণা এবং একটা রশ্মি, আলফা বিটা কণা এবং গামাটা হচ্ছে একটা রশ্মি, তো এদের নির্গমনের ফলে কি কি পরিবর্তন ঘটে, চলো সেগুলো নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবারে করব। ঠিক আছে? তো প্রথমে দেখো, একটা জনক পরমাণু, এবং সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে দুহিতা পরমাণু। আসছি সেই কথায় পরে। জনক পরমাণু থেকে তৈরি হয়, নির্গমনের ফলে তৈরি হয় দুহিতা পরমাণু। তো প্রথমে আমরা জেনে নেব, প্রথমে আলফা কণা নিঃসরণ। আলফা কণা নিঃসরণের ফলে কি ঘটনা ঘটে একবার দেখে নেব আমরা। দেখো, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি 2টি প্রোটন এবং 2টি নিউট্রন একসঙ্গে বেরিয়ে যায়, তাহলে একটা আলফা কণা নিঃসরণ হয়েছে ধরা হয়। কি বললাম? 2টি প্রোটন এবং 2টি নিউট্রন যদি বেরায়, এই প্রোটন কিন্তু একা একা বেরোতে পারে না। ঠিক আছে? একসঙ্গে 2টো করে বের হয়। তাহলে 2টো প্রোটন এবং 2টো নিউট্রন যদি বের হয়, আমরা কি জানি? প্রোটন প্লাস নিউট্রন মানে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা প্রোটনের জন্য 2 কমবে, নিউট্রনের জন্য 2 কমবে। তাহলে একটা আলফা কণা যদি বেরোয়, একটা আলফা কণার যদি নির্গমন হয়, তাহলে ভর সংখ্যা কত কমবে না? ভর সংখ্যা কমবে বা কমে যায় 4 একক। কেন 4 একক? 2টো প্রোটনের জন্য, 2টো নিউট্রনের জন্য। আর এর মধ্যে দেখো 2টো প্রোটন আছে, যেহেতু এই প্রোটন কমে যাওয়া মানে আবার পরমাণু ক্রমাঙ্ক কমে যাওয়া। প্রোটন কমে যাওয়া মানে পরমাণু ক্রমাঙ্ক কমে যাওয়া। তাহলে প্রোটন বেরিয়ে গেলে কি হবে? পরমাণু ক্রমাঙ্ক বাড়বে না কমবে? কমবে। প্রোটন বেরিয়ে যাচ্ছে, তার মানে পরমাণু ক্রমাঙ্ক কমবে। 2টো প্রোটন বেরিয়েছে মানে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। তাহলে আমরা কি পেলাম? আলফা কণা, আমরা আসলে জানি আলফা কণা হচ্ছে হিলিয়াম, তাই না? হিলিয়াম কণা স্রোত, এইটাকে হিলিয়াম দ্বারা প্রকাশ করি, তাই তো? সেই হিলিয়ামের দেখো মাথাতে কত রয়েছে? 4 ভর সংখ্যা, পায়ে রয়েছে পরমাণু ক্রমাঙ্ক 2। তাহলে একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, অর্থাৎ একটা হিলিয়াম যদি বেরিয়ে যায়, তাহলে ভর সংখ্যা 4 কমে যাবে আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। তাহলে এই যে জনক পরমাণু, একটা জনক পরমাণু থেকে আলফা কণা যদি নিঃসরণ হয়, তাহলে কি ঘটনা ঘটবে? পিরিয়ডিক টেবিলে, পর্যায় সারণীতে কি ঘটনা ঘটবে না? জনক পরমাণুটি 2 ঘর পিছিয়ে যাবে। এখন যদি কোনো জনক পরমাণু মনে করো তার বর্তমান পরমাণু ক্রমাঙ্ক 90, তাহলে একটা আলফা কণা বেরিয়ে গেলে তার পরমাণু ক্রমাঙ্ক 2 ধাপ কমবে, অর্থাৎ হবে কত? 88, 88। তার মানে কি হবে? 90 আর 88 মানে 2 ঘর আগে চলে আসবে, পিছিয়ে আসবে, তাই না? অর্থাৎ জনক পরমাণুটির যে অবস্থান হবে
তার ঠিক তোমার পিছিয়ে এসে দুঘর দুহিতা পরমাণুটির অবস্থান হবে। অর্থাৎ সোজা বাংলায় একদম স্ট্রেট কাট বললে বলা হয় একটি আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 একক কমে, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে, যার ফলে পর্যায় সারণীতে মৌলের অবস্থান 2 ঘর পেছনে চলে আসে। ওকে, মনে করো একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই, ইউরেনিয়াম 92-238 মনে করে একটা আলফা কণা নিঃসরণ করলো, তাহলে কি হবে? একটা আলফা কণা যদি নিঃসরণ করে তাহলে ইউরেনিয়ামটা হয়ে যায় থোরিয়াম। একটা আলফা কণার জন্য পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে, হলো 90, ভর সংখ্যা যেটা কমবে কত? 4, 238 থেকে 4 বাদ দিলে 234, আর তার সঙ্গে কি তৈরি হবে? বের হবে কি? একটি আলফা কণা যার পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে? অর্থাৎ যেটা কিনা হিলিয়াম কণার স্রোত। এই হচ্ছে আমাদের একটা আলফা কণা নিঃসরণের ফলাফল। দেখো, ছিল ইউরেনিয়াম থেকে আলফা কণা নিঃসরণের ফলে কি হয়ে গেল? থোরিয়াম, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌল। ইউরেনিয়াম থোরিয়াম সম্পূর্ণ আলাদা, তার মানে কি পেলাম? তেজস্ক্রিয়তায় সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট মৌল তৈরি হয়। আর কি দেখো, এখানে দেখো ব্যালেন্স করো, 90 আর 2 92, পরমাণু ক্রমাঙ্ক 90 + 2 92, আবার ভর সংখ্যা 234 + 4 মানে 238, মিলে যাচ্ছে। ঠিক, তাহলে আমরা বলবো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস থেকে আলফা কণা নিঃসৃত হয়। সেক্ষেত্রে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন একসাথে যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, তখন ওই জনক পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায় 2টি প্রোটন বের হওয়ার জন্য, আর জনক পরমাণুটির ভর সংখ্যা 4 একক কমে যায়, কারণ প্রোটনের জন্য 2, নিউট্রনের জন্য 2, তার জন্য 4 একক কমে যায়। তাহলে কি বলবো আমরা? না, আলফা কণা নিঃসরণের জন্য ভর সংখ্যা 4 একক কমে, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, এবারে চলে যাব আমরা বিটা কণা নিঃসরণ। এটাও কিন্তু বের হয় পরমাণু নিউক্লিয়াস থেকে। 2 নম্বর কি বলবো আমি? বিটা কণা নিঃসরণ। এক্ষেত্রে কি হয়? একটি পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটি বিটা কণা বেরিয়ে যায়, তাহলে ভর সংখ্যা যা ছিল তাই থাকে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। এটা আবার কেমন ব্যাপার? একটা কণা বেরিয়ে যাচ্ছে অথচ পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, কেন হয়? এখানেই একটি কি বলবো, ম্যাজিক লুকিয়ে আছে। খুব ভালোভাবে ম্যাজিকটা বোঝার চেষ্টা করবে। বিটা কণা আসলে নিশ্চিত হয় কিভাবে? না, একটা নিউট্রন, যেটাকে আমরা বলি N01, একটা নিউট্রন N01, এটা ভেঙে গিয়ে কি করে? একটা প্রোটন তৈরি করে 11, তার সঙ্গে এখানে একটা ইলেকট্রন তৈরি করে। এখানে দেখো নিউট্রনের চার্জ কত আছে? এখানে নিউট্রনের এখানে পরমাণু ক্রমাঙ্ক কত? 0, এটার কত? 1। তাহলে 1কে 0 করতে গেলে কী হবে? নিচে -1 আসবে। দেখো, +1 -1 কেটে গেলে 0, তলে তলে ব্যালেন্স করলে +1 -1 0, +1 -1 0, মিলে যাচ্ছে। মাথায় কি হচ্ছে? দেখো 1 1 মিলেই আছে, তাই না? অলরেডি 1 আছে, তাহলে এখানেও 1 আছে, তাহলে আর কত দেবো? 0। তাহলে 1 + 0 মানে 1, 1 + 0 মানে 1, আর 1 + -1 মানে 0। ক্লিয়ার? এটা হচ্ছে নিউট্রন, এটা প্রোটন, এটা ইলেকট্রন। এইটা হচ্ছে ইলেকট্রন, আর এটাকেই আমরা বলি বিটা কণা। এটাই বিটা কণা রূপে নির্গত হয়। তাহলে এবার বুঝতে পারলে সেই প্রশ্নটি, পরমাণু নিউক্লিয়াসে একটি রয়েছে নিউট্রন, একটি রয়েছে প্রোটন, মানে একটি নিস্তড়িত, একটি পজিটিভ তড়িৎগ্রস্ত। তাহলে এখান থেকে বিটা কণা যেটা কিনা ইলেকট্রন কণার স্রোত, সেটা আবার কোথা থেকে এলো? তার উত্তর হচ্ছে এই যে, একটা নিউট্রন ভেঙে, পরমাণু নিউক্লিয়াসে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়, একটা ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনটাই বিটা কণা রূপে বাইরে বেরিয়ে আসে। এবার মজাটা দেখো, মজাটি কী হয় দেখো। আগে একটা উদাহরণ দেখে নাও। মনে করো একটা থোরিয়ামের কি বললাম? থোরিয়াম 90, আর এটা হচ্ছে 234, থোরিয়াম 294, তাই তো? থোরিয়াম যখন একটা বিটা কণা নিঃসরণ করে, তখন আমরা PA, এটা হয়ে যাবে 91, আর ভর সংখ্যা তো বললাম যা ছিল তাই থাকবে, তার সঙ্গে উৎপন্ন হবে একটা বিটা কণা। বিটা কণা এখানে হবে -1, এখানে 0, ঠিক আছে? এটা বিটা কণার আধান।
তো বিটা কণাকে এভাবে লিখতে হয় না, বিটা কণায় লিখতে হয়। আর যদি ই দিয়ে লিখি আমরা তাহলে -1 0, এটা হয় বিটা লিখবো না হয় -1 0 ই দ্বারা এভাবে লিখবো, ঠিক আছে। তো যাই হোক, এখানে ধরো এই যে প্রোট্যাক্টিনিয়াম, থোরিয়াম থেকে প্রোট্যাক্টিনিয়াম তৈরি হলো। এখানে দেখো পরমাণু ক্রমাঙ্কটা দেখো 1 একক বৃদ্ধি, 1 একক বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল না, এখানে এই যে ইলেকট্রনের -1, 91 থেকে -1 বাদ দাও তাহলেই 90 হয়ে যাবে, ব্যালেন্স কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এটা যদি +1 হতো তাহলে কিন্তু 92 হয়ে যেত, এখানে মিলতো না। 91 + 1 হলে 92 হয়ে যেত, তাহলে আর ব্যালেন্স মিলতো না। কিন্তু দেখো 91 থেকে এই -1 বাদ দিলে 90 মিলে যাচ্ছে ব্যালেন্স। এই কারণ থেকেই কিন্তু, আবার বুঝে নাও ব্যাপারটা, প্রথম থেকে ভালো করে বুঝে নাও, জায়গাটা একটু জটিল। একটা নিউট্রন পরমাণুর কেন্দ্রকে রয়েছে, সে ভেঙে গেল, তৈরি হলো একটা প্রোটন, একটা ইলেকট্রন। ইলেকট্রন বিটা কণা রূপে বেরিয়ে গেল, ইলেকট্রন বিটা কণা রূপে বেরিয়ে গেল, পড়ে রইল কে? প্রোটন। ভেঙেছে কে? নিউট্রন। নিউট্রনের বদলে প্রোটন তৈরি হলো, নিউট্রনের বদলে প্রোটন তৈরি হলো। তাহলে ভর সংখ্যা যা ছিল তাই, কারণ ভর সংখ্যা তৈরি করতে নিউট্রনও লাগে, প্রোটনও লাগে। সে নিউট্রনই দাও আর প্রোটনই দাও, টোটাল নাম্বার অফ তোমার নিউট্রন প্লাস প্রোটন ইজিক্যাল টু আমরা কি বলবো? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা, নিউট্রন ভেঙে যে প্রোটনটা পেলাম, সেই প্রোটনটা তো রয়ে গেল, প্রোটন রয়ে যাওয়ার ফলে ভর সংখ্যা যা ছিল তাই থাকবে। কিন্তু আগে যে প্রোটন ছিল তার সঙ্গে 1 একক প্রোটন বৃদ্ধি পেল, কারণ নিউট্রন ভেঙে এখন একটা প্রোটন তৈরি হয়েছে। সেই প্রোটনটাই তোমার পরমাণু ক্রমাঙ্ককে 1 একক বাড়িয়ে দিল। দেখো পরমাণু ক্রমাঙ্ক ছিল থোরিয়ামের 90, এখানে তোমার প্রোট্যাক্টিনিয়ামের হয়ে গেল 91। পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি। খুব ভালোভাবে কিন্তু জায়গাটা বুঝে নিও। এটা কিন্তু সচরাচর একটু সূক্ষ্মভাবে না বুঝতে চাইলে এটা বুঝতে পারবে না। আমি আরও একবার তোমাদের জন্য বলে দিই, পরমাণু নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন ভেঙে গিয়ে একটি প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে। সেই ইলেকট্রনটা বেরিয়ে যায়, পড়ে থাকে প্রোটন। প্রোটন একটা আগের প্রোটনের সঙ্গে যোগ হয়, দ্যাট মিন্স তার পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। তাহলে বিটা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পেল। আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? ভর সংখ্যার পরিবর্তন হয় না কারণ একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়েছে। তাহলে নিউট্রনের সাবস্টিটিউট তো প্রোটন থাকছেই, তাহলে আগে যা ছিল ভর সংখ্যা এখনও তাই। এই কারণেই আমরা বলবো বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবার তোমরা পিরিয়ডিক টেবিলের যদি অবস্থান দেখো, জনক পরমাণু, দুহিতা পরমাণু, জনক পরমাণু, দুহিতা পরমাণু। জনক পরমাণু থেকে একটা বিটা রশ্মি যদি বেরিয়ে যায়, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক যদি 1 বাড়ে, তাহলে সে জাম্প করবে এক ঘর জাম্প করবে কোথায়? সামনের দিকে। তাহলে জনক পরমাণু 1 লাফে সে 1 ঘর এগিয়ে যাবে। তাহলে বিটা কণা নিঃসরণ হলে এগিয়ে যায়, আলফা কণা নিঃসরণ হলে পিছিয়ে যায়। ক ঘর? আলফা কণা নিঃসরণ হলে 2 ঘর পিছিয়ে যায় পরমাণু বা কোনো মৌল, আর বিটা কণা নিঃসরণ হলে 1 ঘর এগিয়ে যায়। ক্লিয়ার? কোনো রকম কোনো বই পড়ার দরকার হবে না যদি আজকের ক্লাসটি তোমরা মন দিয়ে করো। ওকে, নেক্সট। এবার রয়ে গেল আমাদের বিটা কণা নিঃসরণ। চলো এবারে দেখে নিই আমরা বিটা কণা নিঃসরণের কি ফলাফল। দেখো, সরি বিটা না, গামা আমাদের পড়ে রইল গামা কণা নিঃসরণ, তাই তো? 3 নম্বর হচ্ছে গামা, যেটাকে আমরা বলবো গামা কণা। লিখতে পাবো না কিন্তু, বারবার বলে দিই আমি, আলফা বিটা এই দুটো কণা, কিন্তু গামা কখনোই কণা না। গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামাকে কণা বলে ভুল করবে না, গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে গামা নিঃসরণ লিখলাম, গামা নিঃসরণ। গামা নিঃসরণে কি হবে? কিচ্ছু হবে না। গামা নিঃসরণে কিছুই হবে না, কারণ গামা কণার, আবার বলছি কণা বললাম, ভুল বললাম, গামা রশ্মির পরমাণু ক্রমাঙ্ক ইজিক্যাল টু 0, ভর সংখ্যা ইজিক্যাল টু 0। সুতরাং কি বলতে পারি? কোনো মৌল থেকে গামা কণা বেরিয়ে গেলে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না,
তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তার পরমাণুর ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? হবেটা কি? পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হবে না, ভর সংখ্যার পরিবর্তন হবে না, পর্যায় সারণী তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কি হবে? হবে তো কিছু নিশ্চয়ই হবে। হবে জানার আগে তোমরা আগে জেনে নাও গামা কণা নিঃসরণ কেন হয়। দেখো, একটা মৌলের নিউক্লিয়াস থেকে যখন আলফা বা বিটা কোনো কণা বের হয়ে আসে, তখন সেই মৌলের নিউক্লিয়াসটা অস্থির হয়ে পড়ে, ঠিক আছে, আনস্টেবল হয়ে পড়ে। এই অস্থিরতার জন্য সে কি করে? সব সময় চায় স্থির হতে, সুস্থির হতে, স্টেবল হতে। আর যার জন্য এই স্টেবিলিটি বাড়ানোর জন্য মানে মানে সুস্থির করতে তারা কি করে? এক বা একাধিক গামা নিঃসরণ ঘটায়। তাহলে বিশেষভাবে মনে রেখো, পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা এবং বিটা কণা একসঙ্গে বের হয় না, আলাদা আলাদা সময়ে দুটো বের হবে, এবং ওই দুটো বের হওয়ার পরেই কিন্তু গামা বের হবে, ঠিক আছে। তাহলে গামা রশ্মির ভূমিকাটা কি দাঁড়ালো? ধরো একটা নিকেল উদাহরণটা দেখো, নিকেল 2860, একটা গামা কণা বেরিয়ে গেল, নিকেল 2860 প্লাস গামা 00। পার্থক্যটা হচ্ছে এইখানে আমরা একটা স্টার চিহ্ন দেব, যে স্টারটা হচ্ছে আনস্টেবল চিহ্ন। এটাকে আমরা বলবো আনস্টেবল, অর্থাৎ অস্থির, সুস্থির নয়। এই নিকেলটার মাথায় স্টার আছে মানে এটা অস্থির। অস্থির কেন? এর মধ্যে দিয়ে আলফা গিয়েছে, বেরিয়ে গেছে, বিটা বেরিয়ে গেছে, অনেক ঝামেলা গেছে, ঝড় বয়ে গেছে এর, তাই তারা অস্থির। এ কী করবে? সুস্থির হতে চাইবে, আর সুস্থির হওয়ার জন্যই সে এক বা একাধিক গামা রশ্মি বিকিরণ করবে, যে গামা রশ্মিগুলোর কোনো পরমাণু ক্রমাঙ্ক নেই, ভর সংখ্যাও নেই। তোমরা জানো গামা ভরহীন। সুতরাং গামা রশ্মি কোনো মৌলের নিউক্লিয়াস থেকে বের হলে তার পর্যায় সারণীতে অবস্থানগত কোনো পরিবর্তন হয় না, তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তার পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র অস্থির নিউক্লিয়াসকে সুস্থির নিউক্লিয়াসে পরিণত করে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম, তাই তো? এবারে আলফা বিটা গামা, তাই তো? এখানে আচ্ছা ঠিক আছে, চলো এবারে আমরা আমাদের যে আলফা বিটা এবং গামা এই তিনটে রশ্মি আছে, এগুলো নিয়ে একটু একটু করে জেনে নিও। এখান থেকে হয়তো বা শর্ট কোয়েশ্চেন কখনো দিতে পারে। বিশেষ করে আলফা কণা, আমরা আলফা বিটা গামা এই তিনটেকে আমরা কি বলেছিলাম? তেজস্ক্রিয় রশ্মি। অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের যে সমস্ত রশ্মিগুলো বিকিরণের ফলে, নির্গমনের ফলে তারা নতুন ধর্ম বিশিষ্ট মৌলে পরিণত হয়, সেগুলোকে আমরা বলেছিলাম তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি। আর সেই তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মির কথা আমরা জানি, আলফা বিটা এবং গামা। আলফা বিটা এবং গামা মনে রেখো, আলফা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, বিটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং গামা হচ্ছে নিস্তড়িত চুম্বকীয়, তড়িৎচুম্বকীয় কণা। তো এখানে তোমরা একটুখানি তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে দেখবে যে মোটামুটি আলফা কণার ভর সবচেয়ে বেশি, বিটা কণার ভর মাঝারি, গামা কণা হচ্ছে একদম ভরহীন কণিকা। আলফা কণার ভর বেশি হওয়ার জন্য এর বেগটা খুব কম, বিটা কণার বেগ মাঝারি, গামা কণার বেগ সবচেয়ে বেশি। আলফা কণার দেখো, তোমার এটা যখন গ্যাসের মধ্যে দিয়ে যায় তখন গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। বিটা কণার মাঝারি, গামা কণার কিন্তু সবচেয়ে কম গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। ঠিক তেমনি আলফা কণার যেহেতু গতিবেগটা কম, তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। বিটা কণার ভেদন ক্ষমতা মাঝারি, গামা কণার ভেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি, সর্বোচ্চ। এইভাবে তিনটে যে রশ্মি রয়েছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি, আলফা বিটা গামা, আলফা পজিটিভ বিটা নেগেটিভ, গামা হচ্ছে নিস্তড়িত, এদের তুলনামূলক আলোচনাটা একটুখানি তোমরা দেখে রেখো, তাহলেই যথেষ্ট। বেশি ডিটেলসে এখান থেকে তোমাদের জানার কোনো দরকার নেই। আর একটা প্রশ্ন এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় কখনো কখনো দিয়ে দেয়, সেটা হচ্ছে এই যে তেজস্ক্রিয় পরিবর্তন আর আমরা জানি রাসায়নিক পরিবর্তন। তেজস্ক্রিয় পরিবর্তন আর একটা হচ্ছে কি বললাম,
রাসায়নিক পরিবর্তন, এইটার দুই একটা পার্থক্য তোমরা করে রেখো। একটুখানি বলে দিলেই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ারই কথা। কি বললাম আমি? তেজস্ক্রিয় পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের অন্তত গোটা দুয়েক পার্থক্য কি কি হতে পারে। তেজস্ক্রিয় পরিবর্তন একটি নিউক্লিয় ঘটনা, রাসায়নিক পরিবর্তন একটি পারমাণবিক ঘটনা। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের সঙ্গে ইলেকট্রন মহলের লিঙ্ক আছে, ইলেকট্রন মহলের এখানে যোগাযোগ আছে। নাম্বার 2 কি বলবো? তেজস্ক্রিয় ঘটনা এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, বাহ্যিক কোনো প্রভাবক দ্বারা এটা প্রভাবিত হয় না। রাসায়নিক পরিবর্তন কিন্তু বাহ্যিক প্রভাবক, চাপ, তাপ, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এগুলো দ্বারা প্রভাবিত হয়। আর কি বলতে পারি? তেজস্ক্রিয় পরিবর্তন তোমার এটা সব সময় কিন্তু তাপমোচী অর্থাৎ তাপ উৎপাদী, কিন্তু রাসায়নিক পরিবর্তন তাপমোচীও হতে পারে, তাপ শোষীয় হতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা অন্ততপক্ষে তেজস্ক্রিয় পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের দুটো পার্থক্য দেখে রাখবো। কেমন? পারবে, খুব সহজ ইজি ব্যাপার, একবার দেখে নিলেই পারবে। দুটো পার্থক্য, তেজস্ক্রিয় পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এদের দুটো পার্থক্য তৈরি করে রাখবে। আরেকবার বলবো, নাম্বার 1, তেজস্ক্রিয় পরিবর্তন স্বতঃস্ফূর্ত, বাহ্যিক কোনো তাপচাপের উপর নির্ভর করে না। রাসায়নিক পরিবর্তন স্বতঃস্ফূর্ত নয়, এরা চাপ, তাপ, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের উপর নির্ভরশীল। আরেকটা বললাম, তেজস্ক্রিয় পরিবর্তনের ফলে নতুন তোমার মৌলের সৃষ্টি হয় এবং এটা নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে এটা পারমাণবিক ঘটনা নয়, এর সঙ্গে ইলেকট্রনের সম্পর্ক নেই। কিন্তু রাসায়নিক পরিবর্তনের সঙ্গে ইলেকট্রনের সম্পর্ক রয়েছে, কারণ এটা হচ্ছে পারমাণবিক ঘটনা। ক্লিয়ার? তো এবারে আমরা পার্ট 1 ক্লাসের একদম শেষের দিকে এসে আমরা তেজস্ক্রিয়তার যে ব্যবহার রয়েছে আমাদের, সেই ব্যবহারগুলো এবারে জেনে নেব। তেজস্ক্রিয়তার ব্যবহার। তো দেখো, পার্ট 1 ক্লাস শেষ করে দিলাম, কিন্তু একজনের নাম এখন আমি বলিনি, তিনি হলেন হেনরি বেকারেল। তার নাম না বললে পার্ট 1 ক্লাসটি অসম্পূর্ণ থেকে যায়। এই হেনরি বেকারেল, দেখো ছবিতে দেখো, ইনিই হচ্ছেন আমাদের তেজস্ক্রিয়তার আবিষ্কারক, হেনরি বেকারেল। ঠিক আছে, এছাড়াও এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা ম্যাডাম কুরি, পিয়ের কুরি, ঠিক আছে, এরা প্রত্যেকে স্মরণীয় বরণীয়, তাদের জন্যই আজ আমরা এই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা জানতে পারি, বুঝতে পারি, এর ব্যাখ্যাগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, তাদের প্রত্যেককে আমাদের স্যালিউট। তারা ছিলেন বলে আমরা ম্যাডাম কুরি, পিয়ের কুরি, হেনরি বেকারেল, তাদের জন্যই আজ আমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারি। ঠিক আছে, তো যাই হোক, হেনরি বেকারেল হচ্ছেন তেজস্ক্রিয়তার আবিষ্কারক। তো যাই হোক, আমরা একদম শেষ লগ্নে কি বললাম? আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার নিয়ে আলোচনা করব। তেজস্ক্রিয়তার ব্যবহার খুব সহজ ব্যাপার। বিশেষ করে আমরা লিউকেমিয়া সহ বিভিন্ন ক্যান্সার রোগের চিকিৎসায় যে রেডিওথেরাপিগুলো দিই সেগুলো, ঠিক আছে, বিভিন্ন কৃত্রিম তেজস্ক্রিয় মৌলগুলো দ্বারা রোগের চিকিৎসা, বিশেষ করে তোমার কোবাল্ট-60, হ্যাঁ, তোমার আয়োডিনের যে আইসোটোপ, সেগুলো দিয়ে থাইরয়েডের বিভিন্ন চিকিৎসাগুলো, এগুলো আমরা করে থাকি। কার্বনের দুটো তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, C612, C614, এগুলো দ্বারা আমরা পৃথিবীর গড় বয়স, প্রাচীনত্ব এগুলোকে নির্ধারণ করি, যেটাকে আমরা কার্বন ডেটিং পদ্ধতি বলি। মনে রেখো, বিশেষ করে কার্বন ডেটিং পদ্ধতি, কার্বন ডেটিং পদ্ধতি, ঠিক আছে। এই কার্বনের আইসোটোপকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রাচীন বিষয়বস্তু যেগুলো রয়েছে তাদের বয়স নির্ধারণ করা হয়। বিশেষ করে পুরাতত্ত্ববিদেরা এই পদ্ধতি কাজে লাগান, কার্বন ডেটিং পদ্ধতি। এর দ্বারা আমরা কি করি? পৃথিবীর বয়স, প্রাচীনত্ব ইত্যাদি নির্ধারণ করতে পারি। একে আমরা কার্বন ডেটিং বলি। কার্বন ডেটিং কেন বলি? ওই যে কার্বনের আইসোটোপকে ব্যবহার করে করি বলেই এটাকে কার্বন ডেটিং পদ্ধতি বলি। এছাড়াও প্রজেক্টাইল রূপে বিভিন্ন তেজস্ক্রিয় মৌলগুলোকে ব্যবহার করা হয়, ঠিক আছে, শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলোই বলবে শিল্প, চিকিৎসা, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা, থাইরয়েড চিকিৎসা, হ্যাঁ, এগুলোতে আমরা তেজস্ক্রিয়তাকে কাজে লাগাই। তেজস্ক্রিয় মৌলগুলোকে বা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল যেগুলো রয়েছে তাদেরকে কাজে লাগাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের পরমাণু নিউক্লিয়াসের পার্ট 1 ক্লাস। আশা করি আমি এতক্ষণ ধরে বকবক করে তোমাদের কিছুটা হলেও
এই কনসেপ্ট যেটা রয়েছে আমাদের বেসিক যেটা রয়েছে পরমাণু নিউক্লিয়াসের সেটা একটুখানি ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, আগামীতে আমরা পার্ট 2 পরমাণু নিউক্লিয়াসের যে পার্ট 2 ক্লাস সেখানে হাজির হব আমরা সবাই। আশা করি প্রত্যেকে তোমরা আমার সঙ্গে ক্লাসে হাজির থাকবে সেদিন, এবং আমরা গোটা পরমাণুর নিউক্লিয়াসটি খুব সুন্দরভাবে তৈরি করে রাখবো যাতে মাধ্যমিকে আমাদের এখান থেকে একটিও নম্বর মিস না হয়। ঠিক আছে? তো চলো, প্রত্যেকে পড়াশোনার মধ্যে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই সঙ্গ দিয়ে যাও, এভাবেই সাপোর্ট করো। ঠিক আছে? তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।